বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কামরুন নাহার, প্রভাষক, ইতিহাস বিভাগ, সরকারি রাজোর কলেজ, রাজোর, মাদারীপুর। শ্রেণী একাদশ, বিষয় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস 1757 থেকে 1971। বিষয় কোড হচ্ছে 304। আজকের আলোচনার বিষয় ভারতবর্ষে আধিপত্য বিস্তারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আশা করছি স্বাস্থ্যবিধি মেনে চলে সবাই ভালো আছো। গত ক্লাসে বইয়ের কথা বলেছিলাম, কেউ যদি কিনে না থাকো তবে অবশ্যই কিনে ফেলবে, তা না হলে পড়ার সিকোয়েন্স থেকে পিছিয়ে পড়বে। আর প্রতিটি ভিডিও লেকচারের নিচে ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাচ্ছ লেকচারের পিডিএফ কপি। অবশ্যই প্রত্যেকটি পিডিএফ কপি ডাউনলোড করে রাখবে তোমার ব্যক্তিগত নোটের লাইব্রেরি জগৎকে সমৃদ্ধ করার জন্য। তাই আজকে আমরা আলোচনা করব তোমার ভারতবর্ষে আধিপত্য বিস্তারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতবর্ষে আধিপত্য বিস্তারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাংলা ইংরেজ রাজত্ব একদিনে প্রতিষ্ঠিত হয়নি। যখন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে, তখন থেকে রচিত হতে থাকে পলাশীর পটভূমি। পলাশীর যুদ্ধের বিশ্বাসঘাতকতার বিপর্যয় তার মধ্যে একটি। কোম্পানি আধিপত্য বিস্তারের প্রধান প্রধান ধাপসমূহ সংক্ষেপে আলোচনা করা হলো। 1608 সালে কোম্পানির পক্ষ থেকে ক্যাপ্টেন হকিংস ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের নিকট থেকে বাণিজ্যিক সুযোগ সুবিধার জন্য এক অনুরোধ পত্র লিখে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আগমন করে। সম্রাট ওই বছরই কোম্পানিকে বাণিজ্যিক কিছু সুযোগ সুবিধা মঞ্জুর সহ বাণিজ্যিক কুঠি নির্মাণের অনুমতি প্রদান করেন। 1613 খ্রিস্টাব্দে কোম্পানি তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে ভারতের পশ্চিম উপকূল বন্দর সুরাটে। 1633 খ্রিস্টাব্দে কোম্পানি সর্বপ্রথম বাংলার সাথে বাণিজ্যিক যোগাযোগ শুরু করে এবং ওই বছরই সুবে বাংলা উড়িষ্যা প্রদেশের হরিহরপুরে মহানদীর মুখে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। 1651 সনে হুগলি শহরে পরে তারা আরেকটি কুঠি স্থাপন করে। ওই বছর বাংলার সুবাদার শাহজাদা সুজা ইংরেজদের এদেশে বিনা শুল্কে অবাধ বাণিজ্য করার অধিকার দেন। শর্ত কি ছিল? কোম্পানি সরকারকে বাৎসরিক মাত্র 3000 টাকা রাজস্ব দেবে। অবাধ বাণিজ্য করার সুযোগ লাভ করায় কোম্পানি তার বাণিজ্য দ্রুত সম্প্রসারণ করতে থাকে। যেসব স্থানে নতুন কুঠি স্থাপন হয় তাদের মধ্যে প্রধান হচ্ছে কাশিমবাজার 1658, পাটনা 1658, ঢাকা 1668, রাজমহল ও মালদহ 1676 খ্রিস্টাব্দে। 1690 সনে কোম্পানি সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে একটি শান্তি চুক্তি করে। সেই চুক্তি মোতাবেক কোম্পানি সারা দেশে বাৎসরিক 3000 টাকা রাজস্ব মানে খাজনার বিনিময় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট জব চার্নক সুতানতি নামক গ্রামে তার দপ্তর স্থাপন করে ভবিষ্যৎ কলকাতা নগরী ও ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে। কোম্পানির সুবাদার আজিমুস শানকে 16,000 টাকা নজরানা দিয়ে এবং বাৎসরিক 11,094 টাকা 14 আনা 4 পয়সা সরকারি রাজস্ব প্রদানের বিনিময় 1698 সনে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর এই তিনটি গ্রামের জমিদারি সনদ লাভ করে। 1698 সনে কলকাতায় ইংল্যান্ডের তৎকালীন রাজা উইলিয়ামের নাম অনুসারে ফোর্ট উইলিয়াম নামক দুর্গটি নির্মিত হয়। মুঘল সরকার তখন বুঝতে পারেনি যে এই জমিদারি ধীরে ধীরে প্রসারিত হয়ে একদিন সারা দেশই কোম্পানির রাজত্বে পরিণত হবে। কোম্পানির আধিপত্য বিস্তারে পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ সম্রাট ফররুখ শিয়ার নিকট 1717 খ্রিস্টাব্দে ফরমান লাভ। আওরঙ্গজেবের মৃত্যুর পর 1707 পর থেকে সিংহাসন ও অন্যান্য উচ্চ পদ নিয়ে বিবাদ ও গৃহযুদ্ধ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা।
কোম্পানি প্রয়োজনীয় উৎকোচ ও পুরস্কার দিয়ে নানা রকম সুযোগ সুবিধা আদায় করার চেষ্টা করে। একইভাবে 1713 সনে গৃহযুদ্ধের মাধ্যমে ফররুখশিয়ার সম্রাট হলে কোম্পানি তাকে প্রচুর পুরস্কার দান করে এবং পরিবর্তে অভূতপূর্ব বাণিজ্যিক ও অন্যান্য সুযোগ সুবিধা সংবলিত ফরমান লাভ করে। এখন ফররুখশিয়ার ফরমানগুলো ধাপে ধাপে আলোচনা করছি। 1 নম্বর হচ্ছে, কোম্পানি সরকারকে বাৎসরিক মাত্র 3000 টাকা রাজস্ব দানের পরিবর্তে সারা দেশে বিনা শুল্কে অবাধ বাণিজ্য করবে। 2 নম্বর হচ্ছে, কোম্পানির মালামাল কোথাও চুরি হলে সরকার তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে বা সমমূল্যের ক্ষতিপূরণ দিবে। 3 নম্বর হচ্ছে, কোনো শুল্ক চৌকিতে মানে কাস্টম অফিস কোম্পানির নৌকা জাহাজ কোনো রকম অজুহাতে আটক করা যাবে না। 4 হচ্ছে, মুর্শিদাবাদের টাকশালে কোম্পানি তার নিজস্ব টাকা তৈরি করবে। 5, সুবাদার কলকাতার আশেপাশে আরও 38টি গ্রামের উপর জমিদারি সনদ কোম্পানিকে দেবে। 6 নাম্বার, কোম্পানির অধীনস্থ কর্মচারীদের বিচার করার অধিকার কোম্পানির থাকবে। মুঘল সম্রাট ইংরেজদের বাংলা, বিহার, মাদ্রাজ ও বোম্বাই, বর্তমানে নাম হচ্ছে মুম্বাই, বিনা শুল্কে ইংরেজদের বাণিজ্যিক সনদ প্রদান করেন। ফররুখশিয়ার ফরমান দ্বারা এদেশের সার্বভৌমত্বকে আংশিকভাবে বিলিয়ে দেওয়া হয়েছিল। সৌভাগ্যক্রমে বাংলা শাসন তখন কেন্দ্রের মতো দুর্বল ছিল না। মুর্শিদ কুলি খান 1717 থেকে 1727 সাল পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন। সবল ও দক্ষ শাসনের ফলে কোনো বৈদেশিক শক্তি দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারছিল না। কোম্পানি সম্রাট ফররুখশিয়ার নিকট থেকে সুযোগ সুবিধার ফরমান লাভ করলেও মুর্শিদ কুলি খান সে ফরমান কার্যকর করতে অস্বীকৃতি জানান। এখানে 3টি বিষয় জানতে হবে তোমাদের। একটা হচ্ছে মোগল সাম্রাজ্য, বাংলার শাসন আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মুঘল সাম্রাজ্য থেকে নবাবী আমলের উত্তরণের বিষয় কিছুটা আলোচনা করছি, কারণ বাংলাকে কেন্দ্র করে ইংরেজদের উত্থান হয়। গোটা ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো, মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর 1707 খ্রিস্টাব্দে হতে দিল্লির প্রশাসন বিশৃঙ্খলার দিকে যায়। আওরঙ্গজেবের সময় মুর্শিদ কুলি খান একজন শক্তিশালী সুবাদার ছিলেন। তখন বাংলাকে সুবা বলা হতো, আর সুবা শাসনকর্তাকে সুবাদার বলা হতো, আর রাজস্ব আদায়কারী প্রধান হিসাবে গণ্য হতো দেওয়ান। এই দুইজন স্বয়ং মুঘল সম্রাট কর্তৃক নির্বাচিত হতেন। 1717 সালে মুর্শিদ কুলি খান রাজধানী মুকসুদাবাদকে নিজ নামানুসারে মুর্শিদাবাদ রাখেন। তখন তিনি বাংলার স্বাধীন নবাব হিসাবে আবির্ভূত হন। নবাব আমরা মুর্শিদ কুলি খাঁর পরে আমরা দেখি পরবর্তী সুবাদার সুজাউদ্দিন খান 1727 থেকে 1739 খ্রিস্টাব্দ ও আলীবর্দী খান 1740 থেকে 1756 খ্রিস্টাব্দে সময়ে অনুরূপ নীতি অনুসৃত হয়। সেই জন্য মুর্শিদ কুলি খানের আমল থেকে প্রত্যেক সুবাদারের বিরুদ্ধে কোম্পানির অভিযোগ ছিল এই যে তারা ফরমান মোতাবেক কাজ না করে কোম্পানির প্রতি ইচ্ছাকৃত বৈরীভাব পোষণ করছেন। কিন্তু প্রত্যেক সুবাদার অতি কৌশলে কোম্পানির সঙ্গে সরাসরি দ্বন্দ্ব এড়িয়ে চলেন। আলীবর্দী খানের মৃত্যুর পর সেই কৌশলের রাজনীতির অবসান ঘটে এবং সেই সঙ্গে শুরু হয় এদেশে কোম্পানির আধিপত্য স্থাপনের তৃতীয় পর্যায়ের ঘটনাসমূহ, যার একটি হচ্ছে পলাশীর যুদ্ধের ষড়যন্ত্র। তোমাদের পরবর্তী ক্লাসে পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করব। আজ এ পর্যন্ত, ভালো থেকো।